তাহলে সান্দ্রতার গুণাঙ্ক বিষয়টা আশা করি আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। এখন আমরা চেষ্টা করব যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির টপিকস অনুযায়ী আমাদের ছিল কি, আমাদের শিখতে বলা হয়েছিল সান্দ্রতার পরিমাপ, মানে কিভাবে সান্দ্রতা পরিমাপ বা নির্ণয় করা যায়, এই রিলেটেড প্রশ্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিভাবে আসে আমরা এখন একটু ওই প্রশ্নটা দেখার ট্রাই করি। ওকে, দেখো আমরা এই সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয়ের অনেক প্রসেস আমরা বইয়ে দেখেছি। বিশেষ করে আমি যদি স্পষ্টভাবে উল্লেখ করি প্রসেসগুলো, আমরা সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয়ের প্রথমত অসল্ট ভিস্কোমিটার, ঠিক আছে, এই প্রসেসের সাহায্যেও আমরা সান্দ্রতার গুণাঙ্ককে নির্ণয় করতে পারি। অসল্ট ভিস্কোমিটার পদ্ধতি, আরও 2-3টা প্রসেসের নাম আমরা পড়েছি, আছে গোলক পতন পদ্ধতি, আছে বুদবুদ উত্থান পদ্ধতি, আরেকটা হচ্ছে যে চাকতি দোলন পদ্ধতি। এই 4টা প্রসেস আমরা বইয়ে দেখেছি সান্দ্রতা গুণাঙ্কের জন্য উল্লেখযোগ্য। তবে আমরা এখান থেকে 4টা শিখবো না, আমরা শিখবো অসল্ট ভিস্কোমিটার পদ্ধতির সাহায্যে কিভাবে সান্দ্রতার গুণাঙ্ক নির্ণয় করা যায়। কারণ তোমাদের এক্সামে অনেক সময় নির্দিষ্ট করে দেয় যে অসল্ট ভিস্কোমিটারের সাহায্যে সান্দ্রতার গুণাঙ্কটা নির্ণয় করো, ঠিক আছে। তো আমাদের তো এক্সাম বেসিস শিখতে হবে, তাই না? আমরা 4টা শিখে অযথা টাইম নষ্ট কেন করব। ওকে, দেখো সান্দ্রতার গুণাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের যেটা প্রয়োজন অসল্ট ভিস্কোমিটার যন্ত্র। তো আমরা সেটা নিয়েছি, মানে আমরা প্র্যাকটিক্যালি তো নিতে পারিনি, জাস্ট চিত্র আঁকিয়ে নিয়েছি যে অসল্ট ভিস্কোমিটারটা কেমন হয় আমি আগে সেটা তোমাদের বর্ণনা করে দিই। দেখো এই অসল্ট ভিস্কোমিটার যন্ত্রটা এইরকম ইউ আকৃতির একটা কাঁচনল, ঠিক আছে। দেখছো এটা কেমন, এটা ইউ আকৃতির দেখতে না? তো ইউ আকৃতির একটা কাঁচনল হচ্ছে অসল্ট ভিস্কোমিটার যন্ত্রটা, ঠিক আছে। এই নলের ডান দিকের যে বাহুটা এটা একটু মোটা হবে, একটু প্রশস্ত হবে, আর বাম দিকের যে নলটা এর উপরের দিকে একটা বাল্ব থাকবে, ঠিক আছে, এটাকে বলে বাল্ব। এই বাল্বের উপরে আর নিচে দেখো 2টা নির্দিষ্ট দাগ আছে না? আচ্ছা, তো এই ঠিক এই যে তোমার এই নিচ যে দাগটা আছে, হ্যাঁ, বাল্বের এই ঠিক নিচ থেকে নলের বেশ কিছুটা অংশ কেমন থাকবে, কৈশিক থাকবে, মানে সরু থাকবে। কৈশিক নল বোঝো তো? আমি কিন্তু এর আগের লেকচার বা ক্লাসে তোমাদের বলেছিলাম যে কৈশিক নলটা কি হয় বা কেন ব্যবহার করা হয়। সাধারণত কোনো তরলের ভিতরে এই কৈশিক নলটা ডুবালে কি হয়, তরল কৈশিক নল বেয়ে হয় উপরে ওঠে নাই নিচে নামে, আর এইরূপ ঘটনাটাকে বলে কৈশিক ক্রিয়া, ঠিক আছে। তো কোনো তরলের এইটা এক্সপেরিমেন্টের জন্য কৈশিক নলটা ব্যবহার করা হয়। তো এই তোমার অসল্ট ভিস্কোমিটার যন্ত্রে কিছুটা কৈশিক নল থাকে, এই যে সেই অংশটা আমি দেখিয়েছি। ওকে, ডান দিকের নলের কি নিচের দিকে একটা বড় বাল্ব আছে। তো আমরা কি করি, আমরা এই এক্সপেরিমেন্ট চলাকালীন প্রথমে আমরা ল্যাবে যেটা করি যে এই অসল্ট ভিস্কোমিটার যন্ত্রটাকে ক্রোমিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করে নেই। ক্রোমিক অ্যাসিড দিয়ে যন্ত্রটাকে পরিষ্কার করে পাতিত পানি দিয়ে ধৌত করি। তো আমি একটু নামটা লিখি যাতে তোমাদের ব্রেনে থেকে যায় যে ক্রোমিক অ্যাসিড দিয়ে আমরা অসল্ট ভিস্কোমিটার যন্ত্রটাকে পরিষ্কার করি, পাতিত পানি দিয়ে ধুয়ে ফেলি, ঠিক আছে। তোমরা যদি ল্যাবে তোমাদের টিচাররা এই সান্দ্রতার গুণাঙ্ক এক্সপেরিমেন্টটা দেখায়, তো ওখানে দেখবা যে এই যে তোমার মিটারটা এটাকে প্রথমে ক্রোমিক অ্যাসিড দিয়ে ধুয়ে ফেলতে হয়, তারপর পানি দিয়ে একটু পরিষ্কার করে নিতে হয় আর কি। ওকে, এরপর যে কাজটা করতে হয়, তুমি যখন ক্রোমিক অ্যাসিড দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিবা পানি দিয়ে, তখন এরপর নেক্সট টাইম অ্যাসিটোন দিয়ে এটাকে রিন্স করা হয়। হ্যাঁ, এর ভিতরে এরপর কি প্রয়োগ করা হয়, অ্যাসিটোন দিয়ে এটাকে একটু রিন্স করা হয়, মানে ওইটা একটা ধৌত পদ্ধতি আর কি। ওকে, আচ্ছা, এরপর আবারও পাতিত পানি আমরা এবার কি করব, এই ভিস্কোমিটার নলে নিব। তবে এই পাতিত পানি আমরা কেন নিচ্ছি, এই সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয়ের জন্য, ঠিক আছে। আমরা এবার পাতিত পানি ডিরেক্টলি এখান থেকে ঢালবো। এই যে আমি একটু লিখে দেই, পাতিত পানি, এটা আমরা কি করব, এই নল বরাবর ঢালবো। অবশ্যই ডান দিক থেকে ঢালবা। আমি এই নলটাকে আমার কাছে যে পজিশনে মনে হচ্ছে আমি সেইভাবে কথা বলছি। এখন তোমাদের সামনে যখন নলটা যেভাবে থাকবে তোমরা ওইভাবে এক্সপেরিমেন্ট করবা। তোমরা যদি বাম দিকে ঢালো তাহলে ডান দিকে পরীক্ষা পাবা, ডান দিকে ঢাললে বাম দিকে পরীক্ষা পাবা, খুব সিম্পল বিষয়। তা আমি মনে করো আমি এটাকে তোমার ডান সাইড থেকে আমি এখানে পাতিত পানি এই নলের উপরে ঢালবো, ঠিক আছে। পাতিত পানি যখন আমি এইখান থেকে ভিস্কোমিটার নলে নিলাম, এবার ভিস্কোমিটারের তাপমাত্রাগুলো আমি অবশ্যই স্থির রাখবো। সবসময় মনে রাখবা এই ভিস্কোমিটারের তাপমাত্রাকে
টেম্পারেচারকে স্থির রাখতে হবে, নির্দিষ্ট রাখতে হবে, তাপমাত্রা ওঠানামা করলে কিন্তু হবে না। এরপর এটাকে আমি কি করব, একটা থার্মোস্ট্যাটে গলা অবধি নিমজ্জিত করব। এই যন্ত্রটাকে আমি থার্মোস্ট্যাটে আমি কি করব, গলা অবধি নিমজ্জিত করব। ঠিক আছে, এটা আমাদের লেখার প্রয়োজন নেই, হ্যান্ড নোটে দেওয়া থাকবে, তোমরা পড়েও নিতে পারবা। ওকে, এরপর বাম দিকের নলের উপরের অংশে দেখবা একটা রবারের নল লাগানো আছে। এই রবারের নল বেয়ে আমি এইখানে যে তরলটা বা পাতিত পানিটা ঢেলেছিলাম সেটা আমি এই বাম পাশের নল দিয়ে তোলার চেষ্টা করব উপরের দিকে। ঠিক আছে, উপরের দিকে আমি তোলার চেষ্টা করব, মুখ দিয়ে টেনে উপরের দাগ পর্যন্ত তুলব। তুলে এই তরলটাকে আমি এবার কি করব, মধ্যাকর্ষণের প্রভাবে মুক্তভাবে নিচের দিকে পড়তে দিব। ঠিক আছে, নিচের দিকে মুক্তভাবে পড়তে দিব। তো বাল্বের এই উপরের দাগ থেকে শুরু করে নিচের দাগ ক্রস করা পর্যন্ত যে টাইমটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি করব, স্টপওয়াচের সাহায্যে দেখব এবং নির্ণয় করব। এরপর আমি কি করব, এই পাতিত পানিটা পুরো অংশটা ফেলে দিয়ে আবারও নেক্সট টাইম আবারও সেম পানিটাই আমি এখান থেকে ঢালবো এবং আবারও এই সময়টা পর্যবেক্ষণ করব যে একে ছেড়ে দিলে মধ্যাকর্ষণের প্রভাবে পড়তে কত টাইম লাগে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, আমি আবারও এক্সপেরিমেন্ট করব, আবারও টাইম নির্ণয় করব। এইভাবে বারবার পতনকাল নির্ণয়ের মাধ্যমেই আমি কি করতে পারবো, সান্দ্রতার গুণাঙ্ক নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তরলের মোট আয়তন মোট উচ্চতার কোনো হেরফের হবে না, দুইটাই সমান থাকবে। এখন কথাগুলো শুনতে একটু কঠিন মনে হলেও আমি যদি এবার একটু তোমাদেরকে ইকুয়েশন দিয়ে দেখাই তাহলে কেমন হয়। দেখো, আমরা তরলের ক্ষেত্রে পয়সলিস সমীকরণ পড়েছিলাম, যদিও এইটাকে আমি এখনো তোমাদের আলোচনায় আনিনি। যে পয়সলিস সমীকরণের সূত্রটা আমাদের ঠিক এরকম ছিল, পাই r4 P1 বা ρ1 যেটাকে বলে 8/8 LV। এটা কিন্তু পয়সলিস সমীকরণ। আমি জাস্ট এখানে যেটা অ্যাটাচ করেছি সেটা হচ্ছে সময় টিকে অ্যাটাচ করেছি। তোমরা যদি পয়সলিস সমীকরণ বইয়ে দেখতে চাও দেখে নিতে পারো। সমীকরণটা এরকম যে তোমার পাই r4 ρ1/8 LV। আমি সেই সমীকরণটা এখানে লিখেছি তরলের ক্ষেত্রে পয়সলিস সমীকরণ। ওকে, তো এইখানে আমি যদি কোন টার্মকে কি বলা হচ্ছে সেটা এক নজরে বলে দিই। দেখো, এই এনন হচ্ছে তরলের সান্দ্রতা। ঠিক আছে, এনন বলবা না, এটাকে ইটা বলবা, ইটাও বলতে পারো, ইটা। ঠিক আছে, এটা হচ্ছে ইটার চিহ্ন। ইটা 1 হচ্ছে তরলের সান্দ্রতা আর ইটা 2 হচ্ছে পাতিত পানির সান্দ্রতা। তাহলে আমি একটু বাম পাশে লিখলে আরো বেটার হবে না তোমাদের চিনতে, যে পাতিত পানির সান্দ্রতা এটা হচ্ছে ইটা 2 আর এনন হচ্ছে তরলের, ইটা 1 হচ্ছে তরলের সান্দ্রতা। ক্লিয়ার? ওকে, এইবার এই T1 কি, তরলের সান্দ্রতা যদি ইটা 1 হয় তাহলে তোমার T1 হবে তরলের পতনকাল, কত সময়ে পড়ছে তরলটা এখান থেকে এইখানে ছেড়ে দিলে মধ্যাকর্ষণের প্রভাবে কত সময়ে পড়ছে সেই পতনকাল হচ্ছে T1। তাহলে T2 কি হবে, পাতিত পানির পতনকাল, তাই না? ওকে, এই পতনকালের একটা সূত্র আছে কিন্তু। ঠিক আছে, পতনকালেরও একটা সূত্র আছে, সেটা আমরা পরে দেখছি, আগে আমরা আলোচনা করে নেই। দেখো, আচ্ছা, এবার এই ভিটা কি, ভিটা হচ্ছে তোমার আয়তন, এটা নিয়ে তো কিছু বলার নাই। এল কি, এল হচ্ছে নলের দৈর্ঘ্য, এই যে কৈশিক নলের দৈর্ঘ্যটা হচ্ছে এল। ঠিক আছে, নল কতটুকু দৈর্ঘ্য তার দৈর্ঘ্যটা হচ্ছে এল। ওকে, বাকি আছে কি আর, আর কি, আর হচ্ছে যে ব্যাসার্ধ। এগুলো আমাদের এই টার্মের ভিতরে না, এগুলো পয়সলিস সমীকরণে আলোচনা করা ছিল। আচ্ছা, আমাদের এখান থেকে যেটা লাগবে এ ρ1টা কি, ρ1 হচ্ছে তরলের ঘনত্ব। ঠিক আছে, ρ1 কি, তরলের ঘনত্ব। আর ρ2 কি, ρ2 হচ্ছে পাতিত পানির ঘনত্ব। তো আমরা চাইলে আবার এই দুইটাকেও কিন্তু আলাদা, এদের দুইটা সমীকরণ ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে তরলের যে ঘনত্ব ρ1, এর ক্ষেত্রে আমরা যেটা করব, যে আমরা জানি পাতিত পানির যে পতনকাল, তরলের যে পতনকাল ছিল, এই পতনকালকে আমরা আবার অন্যভাবে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে P1 = H গুণ ρ1g, আর তোমার তরলের পতনকাল আর পাতিত পানির পতনকাল, অর্থাৎ এটা T2কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে P2 = H গুণ ρ2/ρ2g। ঠিক আছে, যদি আমাদের এটা প্রয়োজন না, এটা আমার কাছে এক্সট্রা মনে হয়েছে, তো আমাদের বই এটা লিখছিল, এটা তোমাদের না দিলেও হবে। আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এই যে 1 আর 2 ইকুয়েশনটা পেয়েছি না, আমরা এই দুইটাকে ভাগ করব। ঠিক আছে, আমরা ইটা 1কে ইটা 2 দিয়ে ভাগ করব। তাহলে ইটা 1 ভাগ ইটা 2 = এই সমীকরণ ভাগ এই সমীকরণ। তো ফার্স্ট সমীকরণটা আমরা আগে লিখি, পাই r4
T1 ρ1 বাই 8LV। এখন তুমি যখন এই ভাগ দিবা তখন এই সমীকরণটা আমাদের এখানে বসাতে হবে ভাগ আকারে। তা আমি যদি সেটা না করে ভাগকে ডিরেক্টলি গুণ চিহ্ন দিয়ে দেই তাহলে আমাদের নেক্সট সমীকরণটা উল্টে যাবে না, এটা হরে লবে চলে যাবে, লব হরে চলে আসবে, তাহলে 8LV উপরে যাবে আর এই অংশটা নিচে আসবে πr4 T2 ρ2। ঠিক আছে, ওকে, এখন কাটাকাটি করো, 8LV কেটে যায়, πr4 কেটে যায়, ρ1 কাটবে না, তো T1 ρ1 থাকবে আর এখানে T2 ρ2 থাকবে। তো এই অংশটা আমরা লিখি যে বা η1 বাই η2 ইকুয়াল টু T1 ρ1 বাই T2 ρ2। ঠিক আছে, এবার দেখো আমাদের কি দরকার ছিল, মনে করে দেখো তো, আমাদের দরকার ছিল যেটা, সেটা হলো পাতিত পতনকাল, তাই না? আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে পতনকাল নির্ণয় করতে হবে। তো আমরা যদি এই সমীকরণটাকে আরও একটু পার্টে, মানে η1কে রেখে η2কে বাম পাশে পাঠাই, মানে আমরা শুধু তরলের সান্দ্রতাকে রাখছি, পাতিত পানিটাকে আমরা বাম পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? η2 গুণ T1 গুণ ρ1 বাই T2 গুণ ρ2। ওকে, আমরা এটাকে ধরে নিলাম 3 নাম্বার ইকুয়েশন। এখন একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে এই সমীকরণে তুমি যদি পানির সান্দ্রতা গুণাঙ্ক, পাতিত পানির সান্দ্রতা গুণাঙ্ক η2 জানতে পারো, ঘনত্ব ρ2 জানতে পারো, তারপর তোমার উভয় তরলের যে পতনকাল, হ্যাঁ, অর্থাৎ তরলের তোমার প্রথমত ছিল তরলের পতনকাল T1 জানতে পারো, তারপর পাতিত পানির পতনকাল T2 জানতে পারো, তরলের ঘনত্ব ρ1 জানতে পারো, এই সবগুলো রাশির মান যদি তুমি জানতে পারো তাহলে সেটা কি এই সমীকরণে বসালে তুমি খুব সহজেই তরলের সান্দ্রতা η1 পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমরা η1 কি, η1 হচ্ছে তরলের সান্দ্রতা, তাহলে η1 তুমি পেয়ে যাচ্ছ না এই রাশিগুলোর মান জানলে। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা অসল্ট ভিস্কোমিটার পদ্ধতির সাহায্যে খুব সহজেই তরলের সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয় করতে পারি। আশা করি সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয় নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। তো আমরা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদেরকে যেটা বলেছে যে সান্দ্রতা শিখতে হবে আর সান্দ্রতার গুণাঙ্ক শিখতে হবে তোমাদেরকে, তো আমরা অলরেডি সান্দ্রতা পরিমাপ করা শিখতে হবে। তো আমরা অলরেডি দেখলাম কিভাবে সান্দ্রতা পরিমাপ করতে হয় অসল্ট ভিস্কোমিটার দিয়ে, সেটাও আমরা দেখলাম। আমরা সান্দ্রতা শিখেছি, বাট সান্দ্রতার উপরে তাপমাত্রার একটা প্রভাব আছে, এটা যদিও আমাদের উল্লেখ করা নেই কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে, ঠিক আছে, প্রশ্নে আসে। তো আমরা এখন দেখব যে সান্দ্রতার উপরে তাপমাত্রা কি প্রভাব ফেলে।